সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের টিকা রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা নিয়ে দিনভর চলেছে জল্পনা কল্পনা। সন্ধ্যায় ভারত থেকে টিকা আমদানির অনুমোদন দিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। এদিকে নিষেধাজ্ঞা কোনো ইস্যু নয় জানিয়ে বেক্সিমকো বলছে 1 মাসের মধ্যেই ভ্যাকসিন পাঠাতে বাধ্য সেরাম ইনস্টিটিউট। যদিও এ বিষয়ে দুই মন্ত্রণালয় বলছে দুই কথা। এরই মধ্যে জনমনে প্রশ্ন উঠেছে, করোনার টিকা কি মিলবে, আর মিললেও তা কবে? আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; ডাক্তার মুস্তাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর ও কার্যনির্বাহী পরিষদ সদস্য, বিএমএ; এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদওয়ান উর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। ভারত থেকে অক্সফোর্ডে টিকা আমদানির অনুমোদন, ওষুধ প্রশাসনের নিষেধাজ্ঞা ইস্যু নয়, 1 মাসের মধ্যেই আসবে ভ্যাকসিন, বলছে বেক্সিমকো। দুই মন্ত্রীর দুই কথা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপতৎপরতা চলছে এখনো, বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। মেয়রের উপস্থিতিতেই রাজধানীর ইব্রাহিমপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবসায়ীদের বাধা। খাল উদ্ধারে ঢাকা উত্তর সিটির অভিযান, গুড়িয়ে দেওয়া হলো বেশ কিছু স্থাপনা। কক্সবাজারের হিমঘরে প্রায় 1 মাস পড়ে থাকার পর চাকমা কিশোরীর লাশ পেল পরিবার। ধর্ষণের পর হত্যা, মানববন্ধনে দাবি স্থানীয়দের। পিবিআই থেকে র্যাবের হাতে তদন্তভার। এবং মাশরাফিকে বাদ দিয়ে উইন্ডিজ সিরিজের জন্য বাংলাদেশের 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা। নতুন মুখ শরীফুল ইমন, টেস্ট দলে নেই মাহমুদুল্লাহ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি শুরুতেই তিনজনের কাছেই একটি প্রশ্ন রাখতে চাই। যে কোনো একজনের যদি উত্তর চলে আসে তাহলে সেটি তো আর অন্যদের কাছে যাব না আমি। সেটি হচ্ছে যে সব কিছু মিলিয়ে আপনাদের মনে হয় কি না যে অর্থাৎ রোববার রাত থেকেই মূলত এটি নিয়ে একটু জল্পনা কল্পনা শুরু হয়েছে। ভারতের একটি গণমাধ্যমে সেরাম ইনস্টিটিউটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি যখন ইন্টারভিউ দেন যে সেখানে ভারত সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, এবং এরপর আজ সন্ধ্যায় এসে ওষুধ প্রশাসন এনওসি বা তাদের যে অনুমোদন সেটি আসলে দিল, আমদানি যে অনুমোদন সেটি আসলে দিল। তো এখন যেই জটিলতা তৈরি হয়েছে সেটিতে আসলে ওষুধ প্রশাসন যে হুট করে এতদিন পরে সেই সিদ্ধান্তটা জানালো বা অনুমোদনটা দিল, সেটির আসলে কোনো সম্পর্ক আছে কিনা, তা আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ সময় টিভিকে। এটা খুবই একটা সেনসিটিভ সময়, বেশ জটিল একটা সময় পার হচ্ছে। জনমনে বেশ এই বিষয়টা নিয়ে উদ্বেগ বিভ্রান্তি আছে। যে প্রশ্নটা করলেন যে এটা হচ্ছে যে ওষুধ প্রশাসনের আজকের অনুমোদন আসলে বর্তমান বাস্তবতাতে এটা কোনো পরিবর্তন করবে কিনা, এটা ঠিক যে এটা দরকারই ছিল। এই অনুমোদনটা হয়ে যাওয়া জরুরি ছিল, এবং অনুমোদনের শর্ত হিসেবে স্বাভাবিকভাবে যে দেশ থেকে তৈরি হয় সেই দেশের অনুমোদন দরকারি। এবং তারপরেও এটা আমি এখনো ঠিক জানি না যে এটা কি ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন নাকি কমপ্লিট রেগুলার অ্যাপ্রুভাল, সেটা এখন আমরা জানতে পারিনি। আমরা বুঝতে পারছি যে অনুমোদন দেওয়া হয়েছে। এখন যে আমরা যেটুকু দেখতে পাই মিডিয়াতে যেভাবে, তাতে আমরা বুঝতে পারি যে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে যেগুলো বলা হয়েছে যেটা একটা G2G, আবার বেক্সিমকোর পক্ষ থেকে বলা হয়েছে যে না, এটা G2G না। কিন্তু যেটা আমরা বুঝতে পারি যে বেক্সিমকো যদি ওষুধটি ভ্যাকসিনটি আনতে হয় তার জন্য এটি একটি প্রিরিকুইজিট ছিল। অতএব এটা খুবই ভালো কাজ হয়েছে যে ওষুধ প্রশাসন অধিদপ্তর দ্রুত এই অনুমোদনটা দিয়ে দিয়েছে। অতএব যদি বেক্সিমকোর সঙ্গে সেরামের চুক্তিটি আসলে একটি বাণিজ্যিক চুক্তি, যেটি এই রপ্তানি, এখানে অবশ্য প্রশ্ন হচ্ছে যে ভারতের এটিকে আসলে তারা রপ্তানি নিষেধাজ্ঞা না বলে বলছে যে রপ্তানির অনুমতি নেই, দুই জিনিস। এবং রপ্তানির অনুমতির ক্ষেত্রে তারা মনে করছে যে 3 মাস সময় লেগে যাবে। এটা একটা স্ট্র্যাটেজিক মুভ আসলে, যে স্বাভাবিকভাবে যে কোনো দেশ চাইবে। এটা আমরা বহুদিন যাবত সতর্ক করছিলাম এই বিষয়টাতে, যে ভ্যাকসিন জাতীয়তাবাদ এক ধরনের উগ্র জাতীয়তাবাদী চেতনা, এবং এটা যে কোনো দেশের জন্যই আসলে এটা খুবই প্রবলভাবে উপস্থিত হয়। অতএব যেহেতু এটি ওখানে উৎপাদিত হচ্ছে, সেখানকার নাগরিকদের অধিকারের প্রশ্নের কারণে এটাকে সামনে নিয়ে আসা হয়েছে।
অতএব আমি নিশ্চিত না যে বেক্সিমকো তার বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কতখানি চাপ তৈরি করে ভ্যাকসিনগুলো আনতে পারবে। তবে আমরা আশাবাদী যে এর পাশাপাশি যদি কূটনৈতিক তত্ত্ব চলে, অতএব ডিজিডি এর অনুমোদনের প্রেক্ষিতে বেক্সিমকো তার নেগোসিয়েশনটা উদ্বোধন করতে পারবে, ইনিশিয়েট করতে পারবে এবং সেক্ষেত্রে যদি সাপোর্টিভ ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস চলে, হয়তোবা আমরা ভ্যাকসিনটা পেতে পারি ইন স্পাইট অফ দ্য মানে বার অথবা ইন স্পাইট অফ দ্য অ্যাবসেন্স অফ এনি পারমিশন। যে এক্সপোর্টের অনুমোদন নেই সেই অবস্থাতেও আসলে ভ্যাকসিনটি পাওয়া যেতে পারে। অতএব ডিজিডি এর অনুমোদনের প্রেক্ষিতে আমরা আলোচনা করার সুবিধাটুকু তৈরি হলো। এটা দিয়েই যে কিছু হয়ে যাবে তা না আসলে। সেই ক্ষেত্রে আমি অধ্যাপক ডাক্তার রিদওয়ানুর রহমান আপনার কাছে আবারও একটু স্পষ্ট হওয়ার জন্য প্রশ্নটা আবারও রাখছি, সেটি হচ্ছে মানে ওষুধ প্রশাসন কি আরও আগে এই অনুমোদনটি দেওয়ার তার সুযোগ ছিল কিনা? কারণ হচ্ছে গতকাল যখন এটা নিয়ে কথা উঠলো তারপরে এই সন্ধ্যায় এসে শুনছি যে তারা অনুমোদনটি দিল, অর্থাৎ তারা এটি আগে দিলে সেটি বাংলাদেশের যে মানে যথাসময়ে পাওয়ার ক্ষেত্রে সেই সুযোগটি আরও বেশি সুগম হতো কিনা? না, হতো না। এটা এখন দিয়েছে, এটা আরো পরে দিলেও কোনো সমস্যা হতো না, কারণ আমি ভ্যাকসিন যে আনবো, আমাকে ভ্যাকসিন দিবেটাকে আমি তো আনতে রেডি আছি, কিন্তু আমাকে তো কাউকে না কাউকে দিতে হবে ভ্যাকসিনটা। তাহলে ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা ছিল ওটাতে মানে ইন্ডিয়ান মানে আমি অ্যাক্সেস টু ইনফরমেশন করে এই কথাগুলো বলছি, এটা আমি তো আর সরাসরি কিছু জানি না যে ভ্যাকসিনকোর সাথে কি চুক্তি আছে, এটা তো আমার জানা নেই। কিন্তু ইন্ডিয়া, এটা ভেরি লাইকলি যে ইন্ডিয়াতে ওরা প্রায় 950 সেন্টারে ওরা ড্রাই রান করেছে, মানে এগুলা আলাদা আলাদা স্টেট, প্রত্যেকের ওরা রেডি ভ্যাকসিন পেলেই সাথে সাথে ডেপ্লয় করার জন্য। তাহলে এরকম একটা অবস্থা হয়ে আছে। তাহলে দুনিয়াতে এখন সারা দুনিয়ায় হয়েছে যে উই ফার্স্ট। এটা শুধু ইন্ডিয়া হচ্ছে এটা নয়, এটা ইউরোপও যেসব ভ্যাকসিন গুলা করেছে ওখানে সবাই বলতেছে উই ফার্স্ট। তাহলে উই ফার্স্টটা এটা একটা মানবতা বিরোধী বলা যেতে পারে, কিন্তু এটা উই ফার্স্ট থেকে কেউ বেরিয়ে আসছে না। এই জন্য ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়া ফার্স্ট। এই জন্য ইন্ডিয়াকে ওর ডিমান্ডকে স্যাটিসফাই করার পরে তারপর যদি কোনো দেশে সরবরাহ করে তখন সরবরাহ করবে। ইন্ডিয়া কিন্তু অনেকের সাথে চুক্তি করে ফেলে, যেমন মালয়েশিয়ার থেকে অলরেডি টাকা নিয়ে নিয়েছে, অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করেছে ওরা টু সাপ্লাই সাম ভ্যাকসিনস। কিন্তু ইন্ডিয়ার বর্তমান নিষেধাজ্ঞার কারণে মালয়েশিয়াও কিন্তু কোনো ভ্যাকসিন পাবে না। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে যেদিকে আগাচ্ছে সেটা হচ্ছে আমরাও এখন ভ্যাকসিন পেলে কিছুটা উপহার স্বরূপ অথবা একটা মানে গুডউইল গেস্টার হিসাবে কিছু ভ্যাকসিন পেতে পারি, কিন্তু সঠিকভাবে ভ্যাকসিনের উপকারিতা দেশে কার্যকর হওয়ার মতো ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট থেকে আমরা খুব সহসা পাচ্ছি না। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা শুধু এটা হচ্ছে এখন ভ্যাকসিনকে যদি বলে যে ওদের এক্সট্রা কোনো জিনিস আছে যেটা দিয়ে ওরা আনতে পারে, এটা ছাড়া আমি তো আর কোনো রাস্তা দেখি না। এবং যেটা মডার্না, এটি একটি আন্তর্জাতিক চুক্তি এবং সেই চুক্তি অনুযায়ী চুক্তির বাইরে যাওয়ার আসলে সেরাম ইনস্টিটিউটের আসলে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু একটি আন্তর্জাতিক চুক্তি এবং জিটিজু অর্থাৎ সরকার টু সরকার, সেটি মানে সরকার থেকে সরকারের সাথে এবং সরকারের উচ্চ পর্যায়েও এটি হয়েছে। সবশেষ আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে কনফারেন্স, টেলিকনফারেন্স বা অনলাইনে যেই সভাটি হয়েছে সেখানেও সেটি আসলে নিশ্চিত করা হয়েছে। তারপরেও কি আপনি সন্দেহ করছেন যে মানে আমরা পেতে দেরি হতেও পারে? হ্যাঁ, আমি অবশ্যই সন্দেহ করি। এই জন্য যে আসলে ওইটা ওদের দেশের মধ্যে তো একটা চাপ আছে যে ওরা যে 950 সেন্টার করলো ওদেরকে তো দিতে হবে। ওরা নিজেদের মনে করেন ওরা 3 কোটি হিসাব করেছে, যেটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার 1 কোটি এবং ফ্রন্ট লাইন ওয়ার্কার্স 2 কোটি। এটা তো প্রথমে দিতেই হবে, তারপরে 70 বছরের বেশি বা 80 বছরের বেশি যেটাই ওরা ঠিক করে। এটা না দিয়ে আমার মনে হয় না। এবং ইয়ের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে সিরাম ইনস্টিটিউটের কিন্তু কোনো চুক্তি এখনো হয়নি। ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে নাই যে আমি তোমার থেকে এত ভ্যাকসিন নেব, এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত। তাহলে ইন্ডিয়া এখন গভর্নমেন্টের সাথে ওদের একটা চুক্তি হবে। গভর্নমেন্ট সেই চুক্তির আগেই ওরা বলে দিয়েছে যে ওদের স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে আমরা এটা এক্সপোর্ট করতে দেব না বিফোর উই স্যাটিসফাই আওয়ার ওন পপুলেশন। তাহলে সেটা বলার ভিত্তি হচ্ছে যে উনি ওইটা না বলে দেশের মানুষকে স্যাটিসফাই করতে পারতেছেন, এরকম একটা পর্যায় থেকে এই কথাটা বলেছে। তাহলে এটা গভর্নমেন্ট যেভাবে চায়, এখন ওই যে বললাম এটা গুডউইল গেস্টার হিসেবে কিছু আসতে পারে, কিন্তু বড় কোনো সাপ্লাই আমরা আশা করতে পারি না। জি, ডক্টর মোস্তাক হোসেন, আপনার কাছে জানতে চাই মানে তাহলে এখন আসলে পরিস্থিতিটা আসলে কি দাঁড়াচ্ছে, যেখানে সংশ্লিষ্ট যারা
প্রতিষ্ঠানগুলো আছেন তারা বলছেন যে কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা দুইজন বিশেষজ্ঞ বিশেষ করে ডাক্তার রিদওয়ানুর রহমানের কাছে শুনলাম যে তিনি আসলে একটু শঙ্কিত যে আমরা পাবো কিনা। তা আপনি কি বলবেন? জি, এখানে অবশ্য নির্দিষ্ট করে বলা কঠিন, তবে আমরা একটা কঠিন পরীক্ষায় আছি, জাতীয়তাবাদ। দেখুন, আমাদের বাংলাদেশের মানুষ হলে কি করতো? মালদ্বীপে অনেক বাংলাদেশি প্রবাসী ছিল, তারা করোনাকালে তারা তাদের কোয়ারেন্টিনে ছিল, তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল বাংলাদেশ থেকে। যে মালদ্বীপের সরকারের দায়িত্ব তাদের খাওয়া না, কিন্তু মালদ্বীপ সরকারের ক্ষমতা সীমিত। সে কেন আমরা মালদ্বীপে খাবার সাপ্লাই দিতে গেলাম, এটা নিয়ে আমাদের সামাজিক গণমাধ্যমে কত রকম ব্যঙ্গোক্তি, যে নিজের খাবার নেই অন্য জায়গায় দিচ্ছি। কাজেই এই সব দেশেই এরকম কতগুলো মনোভাব আছে যেটা হয়তো মানবতার বিচারে গ্রহণযোগ্য নয়। আজকে এখানে দেখুন, আমরা বলছি দক্ষিণ এশিয়াতে আমরা খুবই ভালো অবস্থায় আছি, আমাদের মহামারী নিয়ন্ত্রণে আছে, আমাদের অর্থনীতি প্লাস ভারতের চাইতে আমরা অনেক ভালো। তাহলে ভারতের জনগণ যদি এটা নিশ্চয়ই তারা জানে যে দক্ষিণ এশিয়াতে সবচেয়ে খারাপ তারা কারা? ভারত। ভারতের মৃত্যু হার বেশি, তাদের সংক্রমণের হার বেশি, তাদের অর্থনীতি মাইনাস। তাহলে ন্যায্য বিচারের স্বার্থেই তারা যদি দাবি করে যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আগে ভারতে এটা করতে হবে, তারপরে সবচেয়ে ভালো বাংলাদেশ সবার শেষে সেখানে যাবে, বা মালয়েশিয়ার খুব ভালো অবস্থা সেখানে পরে যাবে, আমি কি কথার পৃষ্ঠে কথা বলছি। কাজে এই সমস্ত আমাদের উগ্র একটি আন্তর্জাতিক চুক্তির পরেও মানে এই সকল বিষয় বিবেচনার কোনো সুযোগ আছে কিনা, যেখানে একটি আন্তর্জাতিক চুক্তি রয়েছে? আমি আন্তর্জাতিক চুক্তি অবশ্যই উভয় পক্ষ সম্মান রাখবে, এবং উভয় পক্ষের রাজনৈতিক পর্যায়ে চুক্তিটা হয়েছে। যদিও মেক্সিকো দাবি করেছিল, আমি দেখছিলাম তারা বলেছে এটা G2G কোনো চুক্তি না, এটা বাণিজ্যিক চুক্তি। বাণিজ্যিক চুক্তি তো যে কোনো সময় মানে সংশোধন করা, ডিলে করতে পারে, সেটা কিন্তু উভয় পক্ষেরই স্বাধীনতা আছে। আর যদি এখানে ক্লজ না থাকে কোনো ক্ষতিপূরণের, আর সরকারি পর্যায়ে যদি চুক্তি হয়ে থাকে সেটা অবশ্যই কূটনৈতিক সম্পর্কের সাথে জড়িত। অধিকার সবারই আছে, ক্ষমতা আছে, কিন্তু কূটনৈতিক দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা চিন্তা করে সেই চুক্তিটা সংশোধন বা বিলম্বিত করা যাবে কিনা, চুক্তি বাতিল হয়নি, সেটির বিষয় আসে। আমি যেটা মনে করি যে দেখুন, ভারতও তারা দেখছে শুধুমাত্র সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকার উপরই তারা নির্ভরশীল নয়। ভারত নিজে একটা আপনার টিকা তারা তৈরি করেছে, তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হয়নি। ভারত বায়োটেকের তাদের যে সেটা দিয়েও তারা করবে। রাশিয়ার সাথেও তাদের সে চুক্তি আছে, রাশিয়ার যে টিকাটা সেটা অক্সফোর্ডের টিকার মতোই তারা করছে। বাংলাদেশেও কিন্তু বিকল্প বিভিন্ন রাস্তা খোলা আছে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে। এমনকি মডার্না এবং ফাইজার যেগুলো অতি শীতল তাপমাত্রায় রাখা যাবে, বেসরকারি পর্যায়ে সেগুলো আমদানি করবার জন্য চেষ্টা করা হচ্ছে, এবং সরকার তাদেরকে উৎসাহিত করছে। চীনের টিকা কিন্তু তৈরি হয়ে আছে, চীনের সঙ্গে আমাদের অনেক কিছু এগিয়ে আছে। সরকার যদি চীনের সাথে সাইনোফার্মা বা সাইনোভ্যাকের সঙ্গে চুক্তি করে, সেটাও কিন্তু 7 দিনের মধ্যে সেটা ফয়সালা হতে পারে। রাশিয়ার সঙ্গেও বাংলাদেশ সরকারের কথা হচ্ছে। কাজে বাংলাদেশেও যেমন সমস্ত রাস্তা খোলা আছে, যদি ভারত থেকে যেভাবে প্রফেসর রিদওয়ান বলছেন যে আমরা যদি টিকাটা না পাই, আমরা অবশ্যই চীন থেকে নিয়ে আসতে পারি, কারণ চীন তো আমাদেরকে টিকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল, ক্লিনিক্যাল ট্রায়াল করার প্রস্তুত ছিল, আমরা নানা কারণে করতে পারিনি। তারপরে রাশিয়ার সাথে যদিও ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়নি, কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা কিন্তু নিজেরাই এটা দ্রুত আনতে পারবো না। টিকা নিয়ে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন আমি দেখি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এমার্জেন্সি অথরাইজেশন অক্সফোর্ডের টিকাকে দেয়নি। আগামীকাল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অফ এক্সপার্ট মিটিং আছে, সেখানে এগুলো আলোচিত হয় কিনা জানি না। 10টারও অধিক কোম্পানি তারা দরখাস্ত করে বসে আছে। ইতিমধ্যে শুধুমাত্র ফাইজারকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং অক্সফোর্ডের টিকাটা শুধুমাত্র যুক্তরাজ্যে অনুমোদিত হয়েছে। আমাদের ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিয়মে আছে যে এই 7টি উন্নত দেশে যে কোনো একটিতে অনুমোদন হতে হবে, যুক্তরাজ্য দিয়েছে। আরেকটি হয়তো হয় ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অথবা WHO, এই দুটো মিলিয়ে যদি হয় তাহলে আমাদের DGDA ঔষধ প্রশাসন অধিদপ্তর তারা 2 থেকে 3 দিনের ভিতরে সেই অনুমোদনটা দেবে। DGDA যেটা দিয়েছে আমার ধারণা, আমি দেখিনি পুরো, তারা NOC দিয়েছে। NOC কিন্তু টিকা মানব দেহে প্রয়োগ করবার অনুমতি নেই বলে আমি জানি। খসরু এই বিষয়ে আমার চেয়ে বেশি অভিজ্ঞ, যেটা বলতে পারবে। এটা হচ্ছে আমদানি করবার জন্য যেই অনুমতিটা লাগে, যাদের কাছ থেকে আমরা আনবো সেটা, কিন্তু মানব দেহে প্রয়োগ করবার জন্য যে এমার্জেন্সি অথরাইজেশন সেটি বলা হয়, সেই ধাপটা বাকি আছে। কাজে আমি মনে করি টিকা নিয়ে এত হুলস্থুল কাণ্ড
তাড়াহুড়ো করা বা এটা করতে গিয়ে যদি আমরা কোনো ধাপকে ডিঙ্গিয়ে কোনো কাজ করি, এই টিকার বিষয়ে মানুষের মধ্যে যে অবিশ্বাস হবে সেটা শুধু করোনা ভাইরাস টিকার ক্ষেত্রেই বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না, বাংলাদেশে যে দীর্ঘ ঐতিহ্য আছে নানা রকম টিকা দেওয়া, শিশুদের টিকা সব ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। আমি এখানে সবাইকে অনুরোধ করবো, গণমাধ্যম সহ, এটা সব চলে গেল হায় হায় রব না তুলে আমরা সমস্ত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে টিকার অনুমোদন দিচ্ছি কিনা সেটা নিশ্চিত করতে হবে। এখানে অতি দ্রুত টিকা দিলেই হবে না, টিকাটা কার্যকরী এবং নিরাপদ কিনা সেটি কিন্তু পদে পদে আমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের আজকে মানুষ টিকা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, টিকা নেওয়ার জন্য তারা হয়তো হুলস্থুল করবে, কিন্তু এটা আমাদের যে কোনো ভুল পদক্ষেপের কারণে, তাড়াহুড়ার কারণে সম্পূর্ণ বিপরীত চিত্র হয়ে যেতে পারে। সেটিকে আমাদের সবচেয়ে ডক্টর মোস্তাক হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান স্যার আপনার কাছে আবারও আসতে চাই। সেটি হচ্ছে যে মানে জনমনে আরও একটি প্রশ্ন, সেটি খুব বড় আকারেই রয়েছে, সেটি হচ্ছে যে অক্সফোর্ডের যে টিকা সেটি বাংলাদেশ মানে সরাসরি আনতে পারতো কিনা। আরেকটি বিষয় যেটি আমি জানতে চাই সেটি যদি আপনি আরো একটু ব্যাখ্যা করেন। ডক্টর মোস্তাক হোসেন যেটি বলেছেন যে এই টিকার ক্ষেত্রে যে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং ধাপগুলো অনুসরণ করার কথা সেটি আমরা এখন পর্যন্ত করতে পারছি কিনা বাংলাদেশ। ধন্যবাদ। এখানে যে প্রথম যে কথাটি, যে আমাদের অক্সফোর্ডের ভ্যাকসিনটি বাংলাদেশ সরাসরি ক্রয় করতে পারতো কিনা, অক্সফোর্ড তো নিজে আসলে ভ্যাকসিন উৎপাদন করে, অ্যাস্ট্রাজেনেকা মানে রিসার্চ প্রোডাক্টটা অ্যাস্ট্রাজেনেকা কমার্শিয়ালি তৈরি করছে। এবং একটু এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলে ভালো হয়, সেটা হচ্ছে যে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মানে বিল গেটস আসলে লো এবং মিডল ইনকাম কান্ট্রিজে যখন নাকি এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি তাদের প্যাটেন্টটা ওপেন করে দিল, টেকনোলজিটা বললো যে এটা সবার জন্য অ্যাক্সেসিবল, তখন এটা ইস্যুটা চলে আসলো যে এই টেকনোলজিটা অনুযায়ী ভ্যাকসিনটা তৈরি করার সামর্থ্য কাদের আছে। দেখা গেল যে ভারতে সেরামের ওই মুহূর্তে পৃথিবীতে সর্বোচ্চ সামর্থ্য ভ্যাকসিন উৎপাদনের, এবং বিল গেটস তখন এই সামর্থ্যকে ম্যাক্সিমাইজ করার জন্য তাদের বাৎসরিক 100 কোটি ডোজ করার সামর্থ্য ছিল। বিল গেটস $1 বিলিয়ন ইনভেস্ট করে সেটাকে ডাবল করার চেষ্টা করলেন, এবং তখন এই অক্সফোর্ডের ভ্যাকসিনটা অ্যাস্ট্রাজেনেকা হয়ে এখানে আসলো একটি শর্তে, যে এটা লো এবং মিডল ইনকাম কান্ট্রিজের জন্য এইখানে ভ্যাকসিনটা উৎপাদিত হবে, এখান থেকে একটা হাবের মতো হবে, এখান থেকে ডিস্ট্রিবিউটেড হবে। এবং এই ইনভেস্টমেন্টের পেছনে আমরা ডিটেইল মানে এগ্রিমেন্ট জানি না বিল গেটস এর সঙ্গে, কিন্তু আমরা যেটা ইমপ্রেশন ছিল প্রথম থেকে সেটা হচ্ছে যে বিল গেটস এর ইনভেস্টমেন্টের পেছনে সেরাম আসলে তার অর্ধেক ইন্ডিয়ান পপুলেশন, মানে এটা স্বাভাবিক, ইন্ডিয়া লো মিডল ইনকামের মধ্যে যেভাবে পড়বে, ইন্ডিয়া 50% নিবে এবং 50% আসলে অন্যান্য দেশগুলোতে যাবে। এইটা একটা এগ্রিমেন্টের কথা আমরা শুনতে পেয়েছিলাম। সেই হিসেবে বাংলাদেশের জন্য অপশন ছিল সবচেয়ে অবশ্যই সেরাম থেকে নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে বিল গেটস এর সেই মানে যে $1 বিলিয়ন ইনভেস্টমেন্টের ফলে যে আমাদের দেওয়ার যে কথাটা ছিল, সেই কথাটা ডে 1 থেকে অ্যাপ্লিকেবল হবে নাকি 90th ডে থেকে হবে, এই কথাগুলো লেখা আছে কিনা এগ্রিমেন্টে সেটা আমরা জানি না। এখন যেটা আমরা বুঝতে পারছি যে ভারতীয় সরকারের পক্ষ থেকে মানুষের চাপে ওনারা এটাকে 90 দিন, যেটা এখন বলবেন এটা একটা কৌশলগত বিষয়, আসলে ওনারা হয়তো বলবেন যে এটা আমরা আসলে রপ্তানি অনুমোদন দিচ্ছি, এটা 90 দিন দেরি হয়ে গেলে প্রথম 90 দিনের প্রোডাকশনটা ওনারা ডোমেস্টিক কনজাম্পশনে ব্যবহার করে ফেলবেন, এবং তাতে আনুমানিক 30 কোটিরও বেশি ভ্যাকসিন, যেটা ওনারা যেই মাত্র বলছিলেন যে ভারতে আসলে পুরোপুরি সরকারের ওদের যে ডেভেলপমেন্ট প্ল্যান তাতে বলা হয়েছে 2 কোটি হেলথ ওয়ার্কার, 1 কোটি সাপোর্ট পুলিশ এন্ড আদার প্যারামিলিশিয়া, 26 কোটি 50 বছরের বেশি বয়সী, 1 কোটি 50 বছরের নিচে উইথ কোমরবিডিটিস, এই হচ্ছে 30 কোটি। এটা একদম ক্লিয়ারলি ডিফাইন্ড একটা ওদের প্ল্যান, এবং ওরা ওই 30 কোটি আসলে এখান থেকে নিয়ে নিবে। এটাই হচ্ছে আমার ধারণা যে ওরা হয়তো এটি চেষ্টা করবে। এর মধ্যে 30 কোটির মধ্যে 3 কোটি আমরা পেয়ে যাবো কিনা, যেটা মোস্তাক ভাই বললেন যে আমরা হয়তো যে মানে সৌজন্য হিসেবে 50 লাখ 1 কোটি পেয়ে যেতে পারি আর কি। এখন আমাদের জন্য চয়েস এখানেই ছিল, এটা ঠিক, আমাদের সরাসরি অ্যাস্ট্রাজেনেকা থেকে কেনার অপশনটা আমাদের তেমন ওপেন ছিল না আসলে। জি, ডাক্তার রিদওয়ানুর রহমান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মানে মানে ভারতের মানে এই ধরনের মানে 90 দিনের এমবার্গো বা সেটাকে নিষেধাজ্ঞা যদি তারা দেন, সেটি আসলে কতটুকু নৈতিকভাবে আসলে সেটাকে সমর্থন করা যাবে? এটা আসলে যেটা বললাম যে সারা দুনিয়া জুড়ে এটা হয়ে গেছে। যেমন যে ভ্যাকসিন ফাইজারের যে ক্যাপাসিটি আছে আগামী 3 মাসে, তার 96% কিন্তু অলরেডি ওরা কমিটেড, এবং মডার্নার যে ক্যাপাসিটি আছে ওইটা 100% ওরা কমিটেড। ওরা একটা ভ্যাকসিনও বাইরে বিক্রি করতে পারবে না। এবং এই ভ্যাকসিন গুলা কারা নিয়েছে সব ধনী দেশগুলা। যেমন ইউকের দরকার হচ্ছে 6 কোটি, ওরা 7.5 কোটি লোকের জন্য ভ্যাকসিন কনফার্ম করেছে যে কোথা থেকে নেবে, ইনক্লুডিং অ্যাস্ট্রাজেনেসিয়া। ঠিক ক্যানাডা ভিত্তিক ওদের যা পরিমাণ দরকার তার প্রায় 110
শতাংশ ওরা সিকিউর করেছে, আমেরিকা পুরোটা সিকিউর করেছে, বাকি ইউরোপে এখন এটা অসুবিধা হয়ে গেছে ফাইজারেরটা, কারণ ওদের ড্রাই আই শর্ট হয়ে গেছে গতকাল থেকে, এবং এই ড্রাই আই শর্ট হওয়ার কারণে ওরা ভ্যাকসিন আনতে পারতেছে না। তাহলে এরকম কিছু হয়ে যদি ওদের কাছে জমে না যায় তাহলে ওগুলা আমাদের, তবে এখানে কিন্তু এটা মানেই শেষ হয়ে গেছে আশা এরকম নয়। আমরা আশা করছি আগামী 2 মাসের মধ্যে যেটা জনসন এবং সানোফি, গ্লাক্সোস্মিথক্লাইন এইসব ভ্যাকসিনের ট্রায়াল গুলার রেজাল্ট বেরিয়ে যেতে পারে, কিন্তু তাহলে বেরিয়ে গেলে কিন্তু আরো কতগুলো সোর্স এসে যাবে। এবং যদি এমন হয় যে চায়না বা রাশিয়া, এটাকে একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন লাগবে, যেহেতু যারা ধনী দেশ যেমন মিডল ইস্ট ওরা কিন্তু আগে নিয়ে নিছে, ওরা আগের থেকে টাকা দিয়ে হয়তো বেশি টাকা দিয়ে নিছে, কিনা কিরকম ডিল হয়েছে আমি জানি না। যেমন ইসরায়েল, ওরা কিন্তু একটাও ভ্যাকসিন প্রোডাকশন করে না, কিন্তু ওরা অলরেডি 12% মানুষকে ভ্যাকসিনেট করে ফেলছে পুরো পপুলেশনের। তাহলে এখানে একটা আন্ডারহ্যান্ড ডিলও আছে। আর হচ্ছে ওভার দি গ্রাউন্ড হচ্ছে এটা এখন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে সেটা অলরেডি স্যাচুরেটেড। আমরা যদি নতুন করে কোনো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি না পাই, অথবা যেটা বললো যে যেটা WHO প্রি কোয়ালিফাইড নয়, যেমন চাইনিজ ভ্যাকসিন এবং রাশিয়ান ভ্যাকসিন, এটা যদি আমরা আনতে চাই তখন এটা আনতে পারি। কিন্তু এই দুইটার সমস্যা হচ্ছে যে এটা দেয়ার ইজ মানে ডেফিসিয়েন্সি অফ গ্লোবাল স্ট্যান্ডার্ড, যেটা মনে করেন ফাইজার, বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেসিয়া ওরা যেটা করেছে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করেছে টু ডেভেলপ দিস ভ্যাকসিন। সেই জিনিসটা ডেফিসিয়েন্সি আছে বোথ ইন চাইনিজ ভ্যাকসিন এবং অক্সফোর্ড ভ্যাকসিন, সরি রাশিয়ান ভ্যাকসিন। কিন্তু আরো 7টা যে অনলাইনে আছে যারা ফেজ 3 তে আছে, এদের কয়েকটা ভ্যাকসিন কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে এসে যেতে পারে। তাহলে আমাদের জন্য আরো দ্বার উন্মোচিত হবে। উন্মোচিত হলো এটা একদম আমি জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে, এটা আশা করাটা খুব মানে বেশি হয়ে যাবে। আমরা ভ্যাকসিন তো অবশ্যই পাবো, কারণ একসময় দেশ দুনিয়া স্যাচুরেটেড হয়ে যাবে, সেই সময় অবশ্যই আমরা ভ্যাকসিন পাবো। কিন্তু আমরা কত তাড়াতাড়ি পাচ্ছি, কিভাবে পাচ্ছি, এটা এখন সময় সাপেক্ষ। কারণ সবাই তো চাচ্ছে ভ্যাকসিনটা, শুধু আমরা চাচ্ছি এটা না। যেমন থাইল্যান্ড চাচ্ছে, ওরা তো আমাদের চেয়ে ধনী দেশ। মালয়েশিয়া চাচ্ছে, ওরাও কিন্তু পাচ্ছে না। তাহলে জিনিসটা এমন যে মালয়েশিয়া কিন্তু অ্যাডভান্স ওরা পে করেছে অ্যাস্ট্রাজেনেসিয়াকে, ইন্ডিয়ান সিরাম ইনস্টিটিউটকে এবং ফাইজার বায়ো, কিন্তু ওরা পাচ্ছে না ভ্যাকসিন। তাহলে এরকম সিচুয়েশন গুলো আমরা দেখতে পাচ্ছি দুনিয়া জুড়ে। তাহলে এই জন্যই সন্দেহগুলো, নাহলে তো আমরা জানি না। আসলে যদি মনে করেন যে ইন্ডিয়া খুব দয়া পরবশই আমাদেরকে ভ্যাকসিন দিয়ে দেয়, ইট ক্যান হ্যাপেন, এটা তো অসম্ভব নয়। কিন্তু যদি আমি সব জিনিসগুলো ভিতরে দেখি যে এটা অলরেডি দে আর স্যাচুরেটেড ফর দ্য নেক্সট 3 মান্থস, সবগুলো কোম্পানি যেগুলো এক্সিস্টিং আছে, তাহলে নতুন কোন কোম্পানি আসতে হবে যারা এটা ডেভেলপ করবে, এটা রিপ্রোডিউস করবে। এটা ইভেন চায়না হতে পারে, যেমন রাশিয়ার সাথে অ্যাস্ট্রাজেনেসিয়ার সাথে অলরেডি ডিল হয়েছে যে ওরা এখান থেকে অর্ধেক দিবে, ওদের থেকে অর্ধেক দিবে, দুইটা কম্বাইন করে। তাহলে এরকম সিচুয়েশন হবে, যেহেতু এটা র্যাপিডলি ডেভেলপিং, র্যাপিডলি এক্সপান্ডিং, আরো কি অপরচুনিটি আমাদের আগামী 3 মাসের মধ্যে এসে যায়, সেটা কিন্তু এখনো আমরা বুঝতে পারছি না। আসার সম্ভাবনা ইজ ভেরি হাই, কিন্তু যেগুলো এক্সিস্টিং আছে ওখান থেকে পাওয়ার সম্ভাবনা আমাদের খুব কম। জি, একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন করুন। জি, আমি কথা বলছিলাম নারায়ণগঞ্জ থেকে সাগর। আমার প্রশ্নটা হচ্ছে, মনে করেন সব ধরনের জটিলতা কাটিয়ে আমরা যদি করোনা ভ্যাকসিন এই দেশে আনতে পারি, তাহলে অতি সাধারণ মানুষগুলো আমরা কিভাবে ভ্যাকসিন গুলো পাবো, আমরা এই টিকাগুলো কিভাবে নিতে পারবো? জি, আপনাকে ধন্যবাদ। আমি সাইদুর রহমান স্যার আপনার কাছে জানতে চাই, যেটি দর্শক যেটি প্রশ্ন করলেন যে মানে সাধারণ মানুষ এই টিকা কিভাবে পাবে, সেটি ওনার প্রশ্ন, সেটা আসলে কিভাবে হবে? শোনা যাচ্ছে না। জি স্যার, যেটি দর্শক যেটি প্রশ্ন করেছেন যে সাধারণ মানুষ কিভাবে টিকাটি পাবে। জি জি, এখানে আমরা যদি কাগজে কলমে বলি, সরকারের যে ঘোষিত ডেভেলপমেন্ট প্ল্যান অনুযায়ী সাধারণ মানুষ বলতে যদি ওনাদের বয়স কম হয় এবং ওনারা কোনো কোমরবিডিটিস না থাকে, মানে একেবারে সুস্থ মানুষ এবং যুবক বা 50 বছরের নিচের বয়সী, তারা একদম সবশেষ পর্যায়ে পাবেন সরকারি প্রক্রিয়াতে। এবং এই সবশেষ পর্যায়টি আসলে কতদিন পর এই বিষয়টি এখনো স্পষ্ট না, কারণ এখন পর্যন্ত আমাদের হাতে শুধুমাত্র যেটুকু ছিল, মানে আজকে পর্যন্ত যেটুকু মনে হচ্ছিল আমাদের কাছে, প্রতি মাসে 50 লক্ষ করে 6 মাসে 3 কোটি ভ্যাকসিন।
আমাদের দেশে মোটামুটি সাধারণ মানুষ বলতে আমরা যদি শুধুমাত্র 18 বছরের নিচের মানুষ এবং প্রেগনেন্ট মহিলাদেরকে বাদ দিয়ে ক্যালকুলেট করি, সেই সংখ্যাটি আসলে প্রায় 13 কোটির কাছে। এবং এই সংখ্যার যদি 80% মানুষকে আমাদের ভ্যাকসিন দিতে হয় এবং সেটা যদি 12 মাস সময় দিতে হয়, প্রতি মাসে 1 কোটি মানুষকে মানে 2 কোটি ডোজ, আনুমানিক 2 কোটি ডোজ ভ্যাকসিনেশন করতে পারতে হবে 28 দিনের ব্যবধানে, যেহেতু এগুলো ভ্যাকসিন সব ডাবল ডোজ। অতএব এই সামর্থ্য আমাদের এখনো নাই। আমাদের 50 লক্ষের সামর্থ্যটাই অনেক টেনে টুনে দাঁড় করে হয়, মানে 50 লক্ষ ভ্যাকসিন স্টোর করে 1 মাসে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সবাইকে যদি 1 বছরের মধ্যে ভ্যাকসিনটা দিতে হয়, আমাদের 2 কোটি ভ্যাকসিন মাসে দেওয়ার সামর্থ্য অর্জন করতে হবে। অতএব আমি মনে করি যে আসলে এই প্রক্রিয়াটি বোধহয় বাংলাদেশের পক্ষে একটু কঠিন হবে, এবং এই ভ্যাকসিনটি যদি 1 বছর জটিল প্রশ্ন এখনো আনরিজলভ আছে, কারণ এগুলো এখনো গবেষণা শেষ হয়নি যে কতদিন কার্যকারিতা থাকবে। যদি এটা প্রতি বছর দিতে হয়, বাংলাদেশকে আসলে অতি দ্রুত ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে পারতে হবে, এইদিকে মনোনিবেশ। এবং আমি খুব স্পষ্টই বলি আজকে যে আমাদের যে পরিমাণ ভ্যাকসিন আনার জন্য যে টাকা খরচ হবে 1 বছরে, তার অর্ধেক টাকাতে আমরা একটা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করতে পারবো। মানে আমরা 12 কোটি ডোজের 6 কোটি মানুষকে ভ্যাকসিনেট করতে যে টাকা খরচ হবে তাতে প্ল্যান করতে হবে। এবং আমাদের উচিত হচ্ছে আগামী বছর যেন আমরা আমাদের ভ্যাকসিন তৈরি করতে পারি, সেই লক্ষ্য মাথায় রেখে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এবং ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া। মানে সাধারণ মানুষকে ভ্যাকসিনেট করার বিষয়টি বেশ জটিল, এবং আমি মনে করি যে বাংলাদেশ আসলে এই কাজটি 12 মাসের মধ্যে করে উঠতে পারবে না বলে আমার ধারণা। জি, ডাক্তার মোস্তাক হোসেন, সেটি হচ্ছে যে মানে টিকার ক্ষেত্রে আমাদের অনেক সাফল্যের গল্প আছে। তো সেই ক্ষেত্রে ডাক্তার সাইদুর রহমান যেটি বললেন যে এখন এসে আমাদের প্ল্যান করতে হবে, সেটি উনি বলছেন, এবং সেটি আগামী বছরের ভেতরে। তো এতদিন পর্যন্ত আমাদের যারা এই জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন বা এই সেক্টরে আছেন, মানে তারা কেন এতদিন পর্যন্ত সেই বিষয়টি কি আপনারা জোর দিয়েছিলেন কিনা, মানে সেটি আরো আগে কেন এটি ভাবা হয়নি? দেখুন, এটা তো বলা খুবই সহজ, আপনি বলে ফেললাম। আমরা কি কেউ ভেবেছিলাম এই আপনার 1 বছর আগে এরকম কোটি কোটি মানুষ তাদেরকে ভ্যাকসিন দিতে হবে? আমাদের বাংলাদেশে বেসরকারি খাতে টিকা উৎপাদন করার কয়েকটি প্রতিষ্ঠান আছে, সরকারি ভাবে প্রতিষ্ঠান ছিল, সেটা নষ্ট করে করা হয়েছে যে প্রয়োজন নেই সরকারি খাতে টিকা উৎপাদন করা। তো যদি আমরা জানতাম, যদি প্রশ্ন তো সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে তো আমরা করোনা সংক্রমণ যেন বাংলাদেশে না হয় সেটি আমরা অনেক মানে কাল্পনিক অনেক পদক্ষেপ নিয়ে করতে পারি, করোনাই বাংলাদেশে আসতো না। আমরা সারা দুনিয়া থেকে সেই ক্ষেত্রে মানে যাদের আছে এই ফ্যাসিলিটিস, তারাও তো জানতেন না যে এরকম করোনা মহামারী আসবে, কিন্তু তাদের তো আছে। হ্যাঁ, কাজে আমি মনে করি টিকার প্রাপ্যতা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমরা প্ল্যান করেই হোক বা অন্য দেশ থেকে আনা হোক, আমাদের যে এখন জনবলের ঘাটতিটা আছে সেটা পুষিয়ে যাবে। দেখুন, আমি এটা হয়তো ফর্মুলা আমি বলতে পারবো না, এই যে আমাদের এখানে মাত্র একটি প্রতিষ্ঠানে 26শে মার্চ পর্যন্ত আরটিপিসিআর টেস্ট করা হতো। এখন আরটিপিসিআর, জেন এক্সপার্ট এবং অ্যান্টিজেন মিলে যে সক্ষমতা আছে, এখন মানুষ পাওয়া যাচ্ছে না, যে টেস্ট করবার জন্য মানুষই এগিয়ে আসছে না। ফলে আমাদের প্রতিদিন এখন দেখা যাচ্ছে 1000-এর কম শনাক্ত হচ্ছে এই 17 কোটি মানুষের দেশে। কাজে ভ্যাকসিনের প্রাপ্যতা যদি হয়, এক সময় আমরা হয়তো খুব দ্রুতই এটাকে ভ্যাকসিন প্রয়োগ করবার মতো জনবল এবং সাংগঠনিক কাঠামো আমরা করতে পারবো। ডাক্তার সাদির রহমান খসরু অভিজ্ঞ আমার চাইতে বিষয়ে, তিনি বলছেন যে হ্যাঁ, এই মুহূর্তে নাই, কিন্তু মানুষ যদি চায় এবং রাজনৈতিক অঙ্গীকার থাকে, সমস্ত মানুষের চাহিদা থাকে, সেটা আমার মনে হয় না কোনো সমস্যা হবে আগামী 3 মাস পরে। যদি প্রথম যে মাস শুরু করবো আমরা, তার 3 মাস পরে আর কি। কিন্তু ভ্যাকসিনের প্রাপ্যতা আমাদের, সেটা কিন্তু শুধুমাত্র মানুষের গুডউইল দিয়ে হবে না, এটার কতগুলো বাস্তব কাজ দরকার যে আমরা বিভিন্ন দেশ থেকে পাবো। যদি আমি কাল্পনিকভাবে মনে করি যে মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন ইউরোপ এবং আমেরিকাতে নেওয়ার বিষয়ে প্রচন্ড ওখানে মিশ্র প্রতিক্রিয়া আছে, সেখান থেকে রিফিউজ হতে পারে যে আমরা নেব না, তাহলে বাংলাদেশ বিনা পয়সায় পেতে পারে, কথার কথা। কিন্তু ওগুলো রাখবার জন্য আমাদের অতি শীতল তাপমাত্রা যন্ত্রপাতি নেই, তাহলে ওটাও দিতে হবে আমাদেরকে। আমরা যখন H1N1 প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জা, যেটা সোয়াইন ফ্লু নামে খ্যাত, আমরা যখন টিকা পেলাম তখন কিন্তু আমরা সীমিত আকারে পেয়েছিলাম। যখন কয়েকটি দেশ বলল তারা টিকা নেবে না, এই টিকা দিলে নাকি মানে অনেক বিরূপ প্রতিক্রিয়া হবে, সেই অতিরিক্ত টিকা কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়েছিল, এবং মানুষের যে প্রচন্ড চাহিদা ছিল সেটা কোনো মতে সামাল দেওয়া গেছে। আমি এটা কাল্পনিক কথা বললাম, কিন্তু টিকার প্রাপ্যতা যদি কোনোভাবে আমাদের এখানে এসে যায়, যা ডক্টর রেদওয়ানা বলছিলেন, সেটা কিন্তু আমাদের যে জনবল সেটা খুব দ্রুত প্রশিক্ষিত হয়ে
দিতে পারে। তবে একটা প্রচন্ড দরকার হচ্ছে নাগরিক সমাজের সতর্ক দৃষ্টি। যে কাজকারবার আমরা দেখেছি মহামারীর সেই পর্যায়ে জেকেজি এবং রিজেন্ট যে নজিরবিহীন দুর্নীতি মহামারীর সময় এটা হবে আমরা কল্পনা করতে পারিনি। টিকা নিয়ে তো আরো বেশি আশঙ্কা আছে। এক্ষেত্রে সমস্ত সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, মানে নাগরিক উদ্যোগ সবাইকে অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখতে হবে। যাদের টিকা প্রাপ্য, যারা অগ্রাধিকার প্রাপ্ত, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, বিশেষ করে প্রান্তিক মানুষেরা। আমি যেটা বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষ নিরাপদ না হয় আমরা কেউই নিরাপদ না। আমাদের বাড়ির পাশে যে প্রান্তিক মানুষটি আছে, সীমিত আয়ের মানুষ আছে, বিত্তহীন মানুষ আছে, যারা ফুটপাতে ঘুমায়, তাদেরকে যদি আমি টিকা না দেই আমিও নিরাপদ থাকতে পারবো না। এইরকম একটা চেতনা যদি আমাদের মধ্যে আসে, ভ্রাতৃত্ববোধ আসে, জাতীয়তাবাদী চেতনা হয়তো জাতির পর্যায়ে, কিন্তু দেশের ভিতরে কিন্তু আমিত্ববাদ ভাব দিতে হবে যে আমি সবাইকে নিয়েই বাঁচতে চাই। তাহলে কিন্তু টিকার প্রাপ্যতা আসলে আমরা সবাইকে নিয়েই বাঁচতে পারবো। এটার জন্য আমি মনে করি যে আমাদের সিভিল সোসাইটি বা অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে সমানভাবে দায়িত্ব নিয়ে এই বিষয়গুলোকে তাদের পর্যবেক্ষণ করতে হবে এবং অংশগ্রহণ করতে হবে বিতরণ প্রক্রিয়াতে এবং বাস্তবায়নের কাজে। জি, অধ্যাপক রিদওয়ানুর রহমান, একদমই শেষের দিকে আছি আমরা। আপনি যদি একটু বলেন যে এই মুহূর্তে যদি আপনার সুপারিশ বা পরামর্শ কি, মানে এই টিকা ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময় যেটি বাংলাদেশ প্রত্যাশা করছে সেই সময়ে যদি আমরা আমাদের প্রত্যাশিত টিকাটি পেতে চাই, তাহলে আপনার পরামর্শ কি, আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে আসলে যেটা সাইদুর রহমান বলছিল যে আমাদেরকে প্রোডাকশন ফ্যাক্টরি করতে হবে। এটা কিন্তু অনেকগুলো অ্যাফ্লুয়েন্ট দেশ আছে আমাদের চেয়ে অনেক বড় বড়, কেউ কিন্তু এটা চিন্তা করছে না। কারণ হচ্ছে এক্সিস্টিং ফ্যাসিলিটি যাদের আছে, সেট আপ আছে, এটা অনেক দীর্ঘ সময়ে একটা সেট আপ হতে হয়। ওইরকম একটা পজিশন না থাকলে ওই চিন্তাটা কিন্তু করার সুযোগ নেই। কারণ ওটার জন্য জেনেভা, মানে সুইডেন, কে বলে যে সুইজারল্যান্ড, এইসব দেশগুলো কিন্তু চিন্তা করতেছে না, কানাডা চিন্তা করতেছে না, বা অস্ট্রেলিয়াও চিন্তা করতেছে না। তাহলে ওটার কারণ হচ্ছে আমাদেরকে ইমিডিয়েটলি, এখন আমার কিন্তু ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে বাংলাদেশে, যেহেতু আমরা গত 20 বছর ধরে এটাতে আমরা অভিজ্ঞ। আমরা যদি কখনো ভ্যাকসিন পেয়ে থাকি আমরা এটা গ্রাস রুটে পর্যন্ত নিয়ে যেতে পারবো। তাহলে আমরা অলমোস্ট সার্টেন যে আগামী 3 মাসের মধ্যে আমরা যেগুলো এক্সিস্টিং ভ্যাকসিন ফেসিলিটি আছে WHO অ্যাপ্রুভড হবে, ওগুলোর থেকে কিন্তু পাবো না। তাহলে আমাদেরকে রাশিয়া, চীনের দিকে চোখ দিতে হবে, অথবা যদি কোনো নতুন কোম্পানি বাজারে আসে বা নতুন করে ডেভেলপ করে বা রিপ্রোডিউস করে, যেটা অ্যাস্ট্রাজেনেসিয়া করছে, তাহলে ওইটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। এটা বারবার হয় কিনা এটা এখন দেখার দরকার নেই, এটা সময় বলবে। তাহলে অনেকগুলো জিনিস সময় বলবে, কিন্তু এই যে জায়গাটাতে আপনি যদি বলেন যে আমরা তাড়াতাড়ি পেতে চাই, তাহলে হচ্ছে এটা চায়না এবং রাশিয়া ছাড়া কোনো রাস্তা নেই আপাতত। এটাই আমি বলবো। জি, অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মানে প্ল্যান্টের বিষয়ে বাকি যে দুইজন প্যানেলিস্ট আছেন তারা একটু দ্বিমত পোষণ করেছেন, সেটা সম্পর্কে যদি একটু বলেন। আর আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের সামনে এই ভ্যাকসিন, এই টিকার ক্ষেত্রে সবচাইতে বড় চ্যালেঞ্জ কি এবং সেটা আসলে কিভাবে মোকাবেলা করা উচিত আপনি মনে করেন? প্রথমে মানে বিনয়ের সঙ্গে, আসলে ওনারা আমার মুরব্বী মানুষ, ওনাদের মানে এই ব্যাপারটা ঠিক যে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পৃথিবীর প্রায় 150-200 দেশেই নাই আর কি। কিন্তু বাংলাদেশকে আসলে এই কোভিড থেকে কিছু জিনিস শিখার আছে। আসলে পৃথিবীতে আসলে ভ্যাকসিন আরো এই কোভিড না, বিভিন্ন কারণে সংখ্যা যদি 5 কোটির বেশি হয়, মানে এই ব্যাপারটা যে 5 কোটির বেশি হলে তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিজে থাকাটা আসলে তখন ইকোনমিক্যালিও জাপাবল এবং সায়েন্টিফিক রিয়ালিটিও তাই। তখন তারা নির্ভরশীল থাকতে পারে না। একটা দেশের 50 লক্ষ থেকে 3-5 কোটি পর্যন্ত লোক, তারা যে কোনো দেশ থেকে এটা ম্যানেজ করতে পারবে। আমরা যেভাবে আজকে আটকে গেলাম, ডিপেন্ডেন্ট হয়ে পড়লাম, এই ঘটনাটি বারে বারে ঘটবে আগামীতে। আমি সেই জন্য বলেছি যে এটা এক্ষুনি করতে হবে না, কিন্তু এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ঢুকে যাওয়া দরকার, যে প্ল্যান্ট এবং রিসার্চের আসলে একটা প্ল্যান থাকা দরকার। কারণ প্রচুর ভ্যাকসিন দিয়ে প্রিভেন্টেবল ডিজিজ, এবং রিদওয়ান স্যার এগুলো জানেন, আরো অনেক ভ্যাকসিন আসবে, আরো অন্যান্য ডিজিজও আসলে প্রিভেন্টেবল হয়ে উঠবে। তো সে কারণে আমাদের এই একটা অংশ বলেছি আমি, এটা এই মুহূর্তে ক্রাইসিস ঠেকানোর জন্য না। আর যে ভ্যাকসিনগুলোর নাম বলা হয়েছে তার পাশাপাশি একটা পটেনশিয়াল ভ্যাকসিন আমরা নেগোশিয়েট করতে পারি, সেটা হচ্ছে সিঙ্গেল ডোজ, জনসন এন্ড জনসনের সিঙ্গেল ডোজটা। এটা আসলে খুব বেশি লাইমলাইটে নেই, এবং স্পুটনিক ভি দামের দিক থেকে আমি একটু আজকে বলা উচিত না, যদিও এই ভ্যাকসিনের দামগুলো নিয়ে অনেক ডিবেট আছে, কিন্তু $10 কাছাকাছি 3টা ভ্যাকসিনের দাম আছে। একটা হচ্ছে সিঙ্গেল ডোজ জনসন এন্ড জনসন, ওরা 10 কোটি বিক্রি করেছে $100 কোটি $10 রেটে অলরেডি। সো এটা $10 পাওয়া যাবে সিঙ্গেল ডোজ।
$10 আরেকটা পাওয়া যাবে হচ্ছে স্পুটনিক ভি, যেটা $8 থেকে $10 বলছে তারা। আর হচ্ছে $16 পাওয়া যায় নোভাভ্যাক্স। সো আমাদের এই ব্যাপারটা যদি আমরা ভাবি যে ভ্যাকসিন কেনার ক্ষেত্রে এই নেগোসিয়েশনে এই তিনটা এবং তিনটায় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস যে নেটওয়ার্ক আছে। সো সিনোভ্যাক, কি বলে, স্পুটনিক ভি, নোভাভ্যাক্স এবং সবচেয়ে ভালো হয় যদি জনসন এন্ড জনসন আনা যায় সিঙ্গেল ডোজ $10। সো আমাদের জন্য নেগোসিয়েশনের জন্য ইমিডিয়েট ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ দিয়ে আমাদের ধারণা যে এটা ওপেন করা দরকার। এই সোর্স গুলো আপনারা যে কোনো দেশে দেখবেন 4 থেকে 5টা ভ্যাকসিন তারা কিনেছে। আমাদেরও এই অন্তত 2-3টার সঙ্গে ইমিডিয়েটলি মুভ করা দরকার। তাহলে পরে আমরা 3 মাস, যেটা বলছি 3 মাসের মধ্যে আমরা আমাদের নেগোসিয়েশন কমপ্লিট করে আমরা ভ্যাকসিনেশন শুরু করতে পারবো। এই হচ্ছে আমার মনে হয় যে এই আপাতত দ্রুত করণীয় আর কি। এক কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যেটা মুস্তাফের কথা বলেছেন, যে ভ্যাকসিন তো সমাধান না, আমাদেরকে আসলে মাস্ককে জোরটা রাখতে পারতে হবে। এই কথাটা আমি বারবার বলতে চাই। যদি হোল পপুলেশন, যেটা আমাদের অ্যাচিভেবল, আমরা যদি অ্যাচিভ করতে পারবো সহজে, সবাইকে যদি মাস্ক পরাতে পারি, ভ্যাকসিনের যে ট্রান্সমিশন বন্ধ করবে, তার চেয়ে মোর ইফেক্টিভলি ট্রান্সমিশন বন্ধ করা সম্ভব। এটাই হচ্ছে আমার মূল মেসেজ। মানুষকে যতক্ষণ ভ্যাকসিন না আসবে ততক্ষণ সকল মানুষকে মাস্ক পরতে হবে। জি মোস্তাক স্যার, একদমই কয়েক সেকেন্ড সময় আছে, আপনি যদি কিছু যোগ করেন, মিনিট খানিক সময় আছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ভ্যাকসিন আমরা দ্রুত আনবার জন্য চেষ্টা করব, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আমাদেরকে বৈজ্ঞানিক সমস্ত পদ্ধতি এই বিষয়ে কম্প্রোমাইজ করা যাবে না। আমরা আমলাতান্ত্রিক পদ্ধতিগুলো খুব দ্রুত শর্টকাট করতে পারি, কিন্তু আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো তাড়াহুড়া করব না। আর যেটা প্রফেসর সাইদুর রহমান বলেছেন, আমি সেটাও পুনরাবৃত্তি করব আবার। আমাদের শুধু ভ্যাকসিন আসার পরেও আমাদেরকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ কোনো ভ্যাকসিনই 100% কার্যকরী নয়, এবং আমি যে ভ্যাকসিনটা নেবো সেটা হয়তো কার্যকরী নাও হতে পারে। তাই আমাকে সাবধান থাকতে হবে, এবং আমার কাছে দেহে যদি ভ্যাকসিন কার্যকরী থাকেও, আমি মেকানিক্যাল ট্রান্সমিটার হিসাবে আমার কাছ থেকে ভাইরাসটা অন্য আমার পরিবারের সদস্যরা সংক্রমিত হতে পারে। কাজেই স্বাস্থ্যগত আচরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের সবসময়ের জন্য দরকার, এবং নিশ্চয়ই আমরা স্বাভাবিক জীবনে যাব, সেটা ভ্যাকসিন দিয়ে হবে, ঔষধ দিয়ে হবে, এবং আমাদের স্বাস্থ্যকর আচরণ দিয়ে হবে। এবং শেষ বেলায় আবারও বলবো, যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষকে আমরা সুরক্ষিত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত প্রতিটি দেশকে আমরা সুরক্ষিত করতে না পারবো, প্রতিটি মানুষ, প্রতিটি দেশ আমরা নিজেরা নিরাপদ ভাবতে পারবো। জি, ডাক্তার মোস্তাক হোসেন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরও। আজকের সম্পাদকীয় এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।